হ্যালো ফ্রেন্ডস, লিভ হিয়ার ডু ম্যাথমেটিক্স চ্যানেলে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা 2023 সালের যে ভিএসও এক্সাম হয়েছিল সেই পরীক্ষার আমরা এখন ভৌতবিজ্ঞানের অর্থাৎ ফিজিক্যাল সায়েন্সের যে প্রশ্নগুলো পরীক্ষাতে এসেছিল সেই প্রশ্নগুলোর ডিটেল সমাধান আমরা করব। আর এই সমাধানগুলো করার সময় আমরা চেষ্টা করব ম্যাথমেটিক্যাল একটা ভৌতবিজ্ঞানের বা ফিজিক্যাল সায়েন্সের প্রবলেমকে তার ম্যাথমেটিক্যাল ইকুয়েশন থেকে সলভ কীভাবে করা যায়, যেসব ক্ষেত্রে সম্ভব সেইগুলো আমরা বুঝে বুঝে করার চেষ্টা করব। কারণ ম্যাথমেটিক্যাল ইকুয়েশন থেকে যদি আমরা প্রবলেম সলভ করতে শিখি তাহলে অনেক প্রবলেমের সহজভাবে ব্যাখ্যা করতে আমাদের সুবিধা হয়। ঠিক আছে, তো চলো দেরি না করে প্রথম প্রশ্নটা শুরু করি। দেখো, প্রথম প্রশ্নটাতে কি বলেছে যে একটি অমসৃণ তলের উপর একটি বস্তু স্থির অবস্থায় থাকাকালীন বস্তুর উপর ক্রিয়াশীল সীমাস্থ ঘর্ষণ, এটা মনে রাখতে হবে, খুব ইম্পর্ট্যান্ট একটা টার্ম, সীমাস্থ ঘর্ষণ বলের মান যার উপর নির্ভর করে না তা হলো। তাহলে দেখো, সীমাস্থ ঘর্ষণ বল আমরা বুঝবো কী করে। ধরে নাও এটা একটা টেবিল, ঠিক আছে, আর টেবিলের উপরে আমি এটা একটা বই রেখেছি। তাহলে বইয়ের নিচে নীল রঙেরটা হচ্ছে বই, আর নিচে যে গোলাপি রঙের আমি টেবিল এঁকেছি, ঠিক আছে। এবার এই বইটাকে আমি, অর্থাৎ এই বইটা টেবিলের সংস্পর্শে এসছে, বইয়ের নিচের তলটা টেবিলের উপরের তলের সাথে। তাহলে একটি তল যখন আরেকটি তলের সংস্পর্শে এলো, এবার আমি যদি বইটাকে অল্প ঠেলি, খুব অল্প বল প্রয়োগ করে, তাহলে এই বইয়ের তলটা টেবিলের তলটার সাপেক্ষে গতিশীল হওয়ার চেষ্টা করবে। এই যে একটি তল আরেকটি তলের সাপেক্ষে গতিশীল হওয়ার চেষ্টা করছে, এই চেষ্টার বিরুদ্ধে কি করবে, এই দুটো তলের সংস্পর্শে যে টেবিলের তলটা ওকে বাধা প্রদান করবে গতির বিরুদ্ধে। অর্থাৎ একটি তল আরেকটি তলের সংস্পর্শে এসে গতিশীল হবার চেষ্টা করলে, ঠিক আছে, যে বাধার সম্মুখীন হয় সেইটাকেই বলা হচ্ছে আমাদের স্থিত ঘর্ষণ। আমি টার্মটা লিখে দিলাম, স্থিত ঘর্ষণ। এই স্থিত ঘর্ষণের সম্ভাব্য সর্বাধিক মানকেই বলবো আমরা সীমাস্থ ঘর্ষণ। অর্থাৎ এই বইটা ঠিক গতিশীল হবার আগের মুহূর্তে সর্বোচ্চ যে পরিমাণ বাধার সম্মুখীন হয় ওই তলটির দ্বারা গতির বিরুদ্ধে, গতির বিপরীত দিকে, তাকেই বলবো সীমাস্থ ঘর্ষণ। এবার যদি আমরা ছবি এঁকে বোঝার চেষ্টা করি কীরকম হয় ব্যাপারটা, ভালো করে বোঝো। ধরে নাও এটা একটা তল, এর উপরে একটা বস্তু আছে এটা, ঠিক আছে। এবার এই বস্তুটাকে আমি ধরো এই দিকে বল প্রয়োগ করলাম এফ, ঠিক আছে। তাহলে এর উল্টো দিকে ঘর্ষণ বলটা কাজ করবে, ঠিক আছে, বস্তুর গতির যেদিকে বল প্রয়োগ করবো তার বিপরীত দিকে। এখন এই নিচের দিকে কি ক্রিয়া করবে, নিচের দিকে ক্রিয়া করবে বস্তুর ওজনটা, উল্লম্ব বরাবর নিচের দিকে ওজনটা হচ্ছে ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ এম ইন্টু জি। আর নিউটনের তৃতীয় গতিসূত্র অনুসারে এই তলটির উপর যেহেতু এমজি পরিমাণ বল নিচের দিকে উল্লম্বভাবে ক্রিয়া করছে, ঠিক বিপরীত একটা বল উপরের দিকে ক্রিয়া করবে, এটাকে বলবো লম্ব বল। প্রত্যেক ক্রিয়ার সময় বিপরীত প্রতিক্রিয়া আছে, তাহলে উপরের দিকে এন পরিমাণ বল আমি দিয়ে দিলাম, যেখানে এনটা হচ্ছে এমজির সাথে সমান। তাহলে সীমাস্থ ঘর্ষণের মান কত? সীমাস্থ ঘর্ষণের মান এফ সমান মিউ ইন্টু ক্যাপিটাল এন, ঠিক আছে। তো এখানে দেখো, এই মিউটাকে কি বলবো আমরা, এখানে এই মিউটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, অর্থাৎ ঘর্ষণের গুণাঙ্ক, ঠিক আছে। আর এই এন হচ্ছে, দেখো এন আর এমজি একে অপরের বিপরীত দিকে ক্রিয়া করছে এবং সমান, তাহলে এন এর পরিবর্তে আমি কি লিখতে পারি, মিউ এম জি, এটা লিখতে পারি। এন এর পরিবর্তে আমি এমজি লিখতে পারি, ঠিক আছে। এন এর জায়গায় যদি আমি এমজি বসিয়ে দিই তাহলে আমার এফ সমান কি হয়ে গেল, এখন আমার এফ সমান হয়ে গেল মিউ এম জি, যেখানে মিউটা হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক। এবার ভালো করে লক্ষ্য করো, আমি ছবিটা আবার মুছে দেব, দিয়ে আমি অপশানগুলো লক্ষ্য করব, কারণ আমি প্রত্যেকটি অপশানের উত্তর অলমোস্ট পেয়ে গেছি। ভালো করে দেখো এবার, প্রথম অপশানটাতে বলেছে যে তাহলে আমাদেরকে বার করতে হবে কি সীমাস্থ ঘর্ষণ, সীমাস্থ ঘর্ষণ বলের মান যার উপর নির্ভর করে না। তাহলে সীমাস্থ ঘর্ষণ বলের মান আমি কি গাণিতিক সমীকরণ কি পেলাম, এফ সমান মিউ এন অথবা এফ সমান মিউ এমজি। এই দুটো গাণিতিক ইকুয়েশন থেকে আমি এই চারটে অপশান আমি সত্যতা যাচাই করব, ঠিক আছে। তো চলো দেখো,
প্রথমে কি বলেছে, এ এতে কি বলেছে, তলের জন্য বস্তুর উপর ক্রিয়াশীল উল্লম্ব প্রতিক্রিয়া বলের উপর নির্ভর করে কি করে না, যার উপর নির্ভর করে না। তাহলে এখানে দেখো এনটা হচ্ছে উল্লম্ব প্রতিক্রিয়া বল, এই যে এখানে আমি ছবি এঁকেছিলাম আর এই ম্যাথমেটিক্যাল ইকুয়েশনে এনটা হচ্ছে এখানে আছে, দেখো এটা হচ্ছে আমাদের এন। তাহলে সীমাস্থ ঘর্ষণ বল এফ সমান মিউ ইন্টু এন। তাহলে বস্তুর ক্রিয়াশীল উল্লম্ব প্রতিক্রিয়া বল, বস্তুর উপর ক্রিয়াশীল উল্লম্ব প্রতিক্রিয়া বলটা হচ্ছে এন, এর উপরে নির্ভর করে সীমাস্থ ঘর্ষণ। সেই জন্য অপশান এটা উত্তর হবে না, কারণ আমাদেরকে উত্তরে চেয়েছে কার উপর নির্ভর করে না, তাহলে অপশান এ ভুল। অপশান বিতে বলেছে স্পর্শতলের ক্ষেত্রফল। এই গোটা সমীকরণটাতে দেখো এফ সমান মিউ এন অথবা এফ সমান মিউ এম জি, এখানে স্পর্শতলের ক্ষেত্রফলের কোনো ব্যাপার নেই, তাহলে এইটা উত্তর হতে পারে। আমি বাকি অপশানগুলো চেক করে নেবো, অপশান বিটাই ঠিক চিহ্ন দিয়ে রাখলাম। অপশান সিতে কী বলেছে, দুটি পৃষ্ঠের প্রকৃতি, এটা কোন কার উপর নির্ভর করে, দুটো পৃষ্ঠের প্রকৃতির উপর মিউটা নির্ভর করে, মিউ। ঠিক আছে, এখানে এই যে মিউটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে মিউ, এই মিউটা মানে ঘর্ষণ গুণাঙ্ক, এটা যে যে তল দুটো একে অপরের সংস্পর্শে আছে তাদের প্রকৃতির উপর নির্ভর করে, ফলে অপশান সিটাও সঠিক হবে না, এর উপরে সীমাস্থ ঘর্ষণ বলের মান নির্ভর করে। অপশান ডিতে কী বলেছে, অপশান ডিতে বলেছে অভিকর্ষজ ত্বরণের উপর নির্ভর করে কিনা, ওই স্থানে অভিকর্ষজ ত্বরণ, অপশান ডিতে দেখো ওই স্থানে অভিকর্ষজ ত্বরণ। এই দেখো সমীকরণে জি আছে, এফ সমান মিউ এম জি, জি মানে অভিকর্ষজ ত্বরণ, তাহলে এফটা জি এর উপর নির্ভর করে, তাহলে অপশান ডিটাও সঠিক, তাহলে এইটাও উত্তর হবে না, অপশান ডিটাও ভুল। তাহলে একমাত্র অপশান বিটা যেখানে স্পর্শতলের ক্ষেত্রফল এইটাই আমাদের সমীকরণে ছিল না, তাহলে এইটাই হয়ে যাবে একমাত্র সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে একের দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি, সীমাস্থ ঘর্ষণ বলের মান স্পর্শতলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে না। পরের প্রশ্নটাতে লক্ষ্য করো কি বলেছে, বলেছে যে একজন ব্যক্তি তার সামনের বাধা অতিক্রম করে একটি পেরিস্কোপের সাহায্যে কিছু দেখতে চায়। পেরিস্কোপের প্রতিফলনের আয়না দুটি থাকবে কত কোণে, পরস্পরের সাথে লম্বভাবে, নাকি পরস্পরের সাথে সমান্তরালভাবে, নাকি পরস্পরের সাথে 45 ডিগ্রি কোণে, নাকি 60 ডিগ্রি কোণে। এরা জানতে চেয়েছে পেরিস্কোপের প্রতিফলনের আয়না দুটি। এই জায়গাটা কিন্তু ভালো করে লক্ষ্য করবে, এই জায়গাটা যদি না পড়ে বুঝতে পারো বা এই জায়গাটাতে যদি তোমরা মন না দাও, তাহলে অপশান বি আর অপশান সি এর মধ্যে তোমরা গুলিয়ে ফেলবে, দিয়ে ভুল অ্যান্সার করে ফেলবে। ঠিক আছে, চলো প্রথমে পেরিস্কোপের আইডিয়াটা আমি ছোট্ট করে তোমাদের বলে দিই। পেরিস্কোপ দেখো, ধরো এইটা হচ্ছে আমাদের ভূমি, অর্থাৎ এইটা হচ্ছে আমাদের পৃষ্ঠতল, আর এইখানে ধরো এইটা একটা দেওয়াল আছে, এইটা হচ্ছে আমার দেওয়াল। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি ওয়াল। আর এইখানে ধরো একজন মানুষ দাঁড়িয়ে আছে, তুমি ধরো এটা আমাদের একজন মানুষ দাঁড়িয়ে আছে, সে দেওয়ালের অপর প্রান্তে কিছু দেখতে চায়। এই দেওয়ালের অপর প্রান্তে ধরো কিছু দেখতে চাইছে, মানে এইখানে কিছু একটা আছে, ধরো এইখানে একটা গাছ আছে, এই গাছটা এই মানুষটা দেখতে চায়, এই বাঁ দিকের এই মানুষটা এই গাছটাকে দেখতে চাই, গাছটার আমি অন্য কালার করে দিই। ঠিক আছে, তাহলে এই গাছটিকে দেখতে চাই। এখন সে কীভাবে দেখবে, গাছটা তো দেওয়ালের অপর প্রান্তে আছে, এটা দেখার জন্য সে যেটা করবে সেটা হচ্ছে সে একটা যন্ত্র তৈরি করবে। যন্ত্রটা কীরকম, যন্ত্রটা হবে এই রকম, দেখো যন্ত্রটা দেখতে হবে, আমি একটু বড় করে আঁকবো, সেই জন্য আমি মানুষের ছবিটাকে এখন মুছে দেব। ঠিক আছে, যন্ত্রটা আগে আঁকি। আচ্ছা, মানুষটাকে বসিয়ে দিই একটু দূরে, ধরো মানুষটা এখানে আছে। ঠিক আছে, এবার যন্ত্রটা দেখো আমি আঁকবো কীভাবে, এরকম যন্ত্র তৈরি করবে সে একটা। সে একটা এরকম যন্ত্র তৈরি করবে। ঠিক আছে, এই যন্ত্রটাতে কি করবে সে, ভালো করে লক্ষ্য করবে, এই যন্ত্রটাতে এইখানেতে সে একটা আয়না লাগাবে, এইভাবে নীল রঙের আমি আয়না লাগিয়েছি, আর এখানেতেও সে একটা নীল রঙের আয়না লাগাবে। তোমরা দেখতে পাচ্ছ নীল রঙের আয়না দুটি পরস্পর সমান্তরালভাবে লাগানো আছে, কিন্তু যদি ভালো করে লক্ষ্য করো এই নীল রঙের এই যে আয়নাটা, এই আয়নাটা তোমরা দেখবে যে আমি এই যে সবুজ রঙের যে লাইনটা টানছি, অর্থাৎ পেরিস্কোপের যে টিউব, সেই টিউবের সাথে এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি, আর এই আয়নাটাও পেরিস্কোপের এই টিউবটা যদি লক্ষ্য করো তাহলে এই কোণটা হবে 45 ডিগ্রি। অর্থাৎ
পেরিস্কোপের টিউবগুলোর সাথে আয়নাটা হবে 45 ডিগ্রি, কিন্তু আয়না দুটো পরস্পর যদি লক্ষ্য করো, এই নীল রঙের লাইন দুটো যদি তোমরা লক্ষ্য করো, এই একটা নীল রঙের লাইন আর এই একটা নীল রঙের লাইন, তাহলে এই নীল রঙের লাইন দুটি কিন্তু একে অপরের সাথে সমান্তরাল, অর্থাৎ আয়না দুটি পরস্পরের সাথে সমান্তরাল হবে। এবার এইভাবে আয়না লাগানোর ফলে আমাদের লাভ কী হবে? এইভাবে আয়না লাগানোর ফলে যেটা হবে সেটা হলো, ভালো করে লক্ষ্য রাখবে, আমি তোমাদের একটা জিনিস দেখাবো। এইখান থেকে আলোকরশ্মিগুচ্ছ আসবে, আয়নার উপরে পড়বে, প্রতিফলিত হয়ে লম্বভাবে নিচের আয়নায় পড়বে, সেইখান থেকে প্রতিফলিত হয়ে এই যে এদিকের মানুষটি ছিল তার চোখে সেই আলোকরশ্মিগুচ্ছ পড়বে। ফলে এই যে গাছটা ছিল এখানে, গাছটার ছবিটা একটু ছোট হয়ে গেছে, যদি গাছটা এইভাবে বড় করে থাকতো তাহলে সেই গাছটার ছবি এখন এই মানুষটা দেখতে পাবে। তাহলে দেওয়ালের এদিক থেকে দেওয়ালের উল্টো দিকের গাছ বা কোনো কিছু দেখতে চাইলে সে দেখতে পাবে। পেরিস্কোপের আয়না দুটি পরস্পরের সাথে সমান্তরালভাবে থাকবে, আর টিউবের সাথে পেরিস্কোপের আয়নাগুলি 45 ডিগ্রি কোণে থাকবে। কিন্তু এখানে জানতে চেয়েছে পেরিস্কোপের প্রতিফলনের আয়না দুটি থাকবে পরস্পরের সাথে সমান্তরালভাবে। অপশান বিটা হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার, অপশান সি নয়। এটা তোমরা কিন্তু ভুল করে ফেলো না জানো। এর পরের প্রশ্নটাতে বলেছে যে পৃথিবী পৃষ্ঠে একটি বস্তুর ভর হলো m এবং চন্দ্রপৃষ্ঠে বস্তুটির ভর হলো m1। তাহলে পৃথিবী পৃষ্ঠে ভর হচ্ছে m আর চন্দ্রপৃষ্ঠে m1। চন্দ্রপৃষ্ঠে অভিকর্ষীয় ত্বরণের মান পৃথিবী পৃষ্ঠের অভিকর্ষীয় ত্বরণের মানের 1/6 অংশ। তাহলে নিচের প্রদত্ত সম্পর্কগুলির মধ্যে কোনটি সঠিক? m = 6m1, নাকি m = m1, নাকি m = m1/6, নাকি m = 2m1? দেখো প্রশ্নটা একটু ট্রিকি আছে, যেটা অনেক ছাত্রছাত্রী ভুল করে ফেলতে পারে। ভালো করে লক্ষ্য করবে, পৃথিবী পৃষ্ঠে ভর হচ্ছে m আর চন্দ্রপৃষ্ঠে ভর হচ্ছে m1। আমরা কি জানি কোনো বস্তুর ওজন, ঠিক আছে, আমরা কি জানি না ওজন সমান, তো ওজন W সমান কি হয়? ওজন হচ্ছে ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ, ঠিক আছে। এখানে এমটা হচ্ছে বস্তুর ভর পৃথিবী পৃষ্ঠে আর যেটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ, ঠিক আছে। এবার চন্দ্রপৃষ্ঠে তাহলে বস্তুটির ওজন কত হবে? তাহলে চন্দ্রপৃষ্ঠে ওজন হয়ে যাবে W1, আমি ধরে নিচ্ছি চন্দ্রপৃষ্ঠে ওজনটা W1। চন্দ্রপৃষ্ঠে বস্তুটির ভরের কি কোনো পরিবর্তন হবে? ভর মানে কোনো বস্তুতে কতটা পদার্থ আছে, তাই তো। ধরো তুমি এখান থেকে একটা আলু নিয়ে চাঁদে গেলে, বা অন্য কিছু, তুমি যদি একটা পাথর নিয়ে এখান থেকে পৃথিবী থেকে চাঁদে গেলে, তাহলে পাথরটাতে যে পরিমাণ পদার্থ ছিল চাঁদে গেলে কি কমে যাবে? কমবে না। ফলে ভরের কোনো পরিবর্তন হবে না। দেখো ভর এমনি থাকবে, পরিবর্তন হবে অভিকর্ষ ত্বরণের, অর্থাৎ জিটা অভিকর্ষ ত্বরণ হয়ে যাবে 1/6 অংশ। তাহলে জিটা হয়ে যাবে, সরি একটু মুছতে হবে, জিটা হয়ে যাবে জি ইন্টু 1/6, তাই তো। তাহলে হয়ে যাবে mg/6। mg মানে কি? mgর জায়গায় আমি এই যে mg সমান কি পেয়েছিলাম? w পেয়েছিলাম, তাহলে এইটা আমি লিখতে পারি w/6। তাহলে W1 হয়ে যাবে w/6, অর্থাৎ চন্দ্রপৃষ্ঠে বস্তুটির ওজন তার পূর্বের ওজনের 1/6 অংশ হয়ে যাবে, কিন্তু অর্থাৎ পৃথিবী পৃষ্ঠে যে ওজন তার 1/6 অংশ হয়ে যাবে, কিন্তু বস্তুর ভরের কোনো পরিবর্তন হবে না, কারণ পদার্থের পরিমাণের কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে এই প্রশ্নটার ক্ষেত্রে উত্তর কোনটা হবে? উত্তর হয়ে যাবে অপশন বি। দেখো এখানে ভর দিয়ে উত্তরগুলো দেওয়া আছে, ওজন দিয়ে দেওয়া নেই। আমি ওজনটা তোমাদের কেন করে দিলাম? যদি ঘুরিয়ে প্রশ্ন আসে ওজন দিয়ে, যাতে তোমরা সবাই করে ফেলতে পারো, সেই কারণে। তো পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান 1/6 অংশ হয়, তাহলে বস্তুটির ভর যদি পৃথিবী পৃষ্ঠে m1 হয় আর চন্দ্রপৃষ্ঠে, পৃথিবী পৃষ্ঠে m হয় আর চন্দ্রপৃষ্ঠে m1 হয়, তাহলে অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বস্তুটির ভরের কোনো পরিবর্তন হবে না, সে পৃথিবী পৃষ্ঠেই থাক আর চন্দ্রপৃষ্ঠেই থাক, পরিবর্তন হবে ওজনের। ওকে, তো অপশান বিটা হবে এখানে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন হচ্ছে, যে ভৌত রাশির একক নিউটন সেকেন্ড সেটি কোনটি? এখানে 4টি রাশির কথা বলা আছে: বল, বলের ঘাত, চাপ এবং শক্তি। তো আমরা একে একে এককগুলো একটু বুঝে নেব সবগুলোই। দেখো বল, বল কি? ফোর্স। আমরা জানি সূত্র কি? ফোর্স সমান মাস ইন্টু অ্যাক্সিলারেশন, এফ সমান এম। এই সূত্রটা আমরা সবাই শিখেছি। তাহলে মাস, আমি আবার এককটা লিখছি, তাহলে মাস এম, ভরের একক কি? কিলোগ্রাম। আর অ্যাক্সিলারেশন এই যে এ মানে ত্বরণ, অ্যাক্সিলারেশন এই যে এ ত্বরণ, ত্বরণের একক কি? ত্বরণটাকে আমরা এইভাবে লিখতে পারি মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে।
তাহলে এই কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার, তোমরা জানো বলের একক হচ্ছে নিউটন, তাহলে এই কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার এটাকেই বলা হয় কিন্তু নিউটন, যেটাকে ক্যাপিটাল এন অক্ষর দিয়ে প্রকাশ করা হয়, ক্যাপিটাল এন দ্বারা বোঝানো হয়। ঠিক আছে, তাহলে বলের একক কি আমরা জানতে পারলাম? আমরা জানতে পারলাম যে বলের একক হচ্ছে নিউটন। ওকে, তাহলে চলো একটা আমরা শিখে গেলাম। তাহলে বলের এককটা আমরা জেনে গেছি, বলের একক হলো নিউটন, লিখে দিয়েছি। বলের ঘাতের একক কি? তো বলের ঘাত একক বলার আগে আমি সংক্ষেপে তোমাদের বলে দিই বলের ঘাত কী। কোনো বস্তুর উপর কোনো বল যদি খুব অল্প সময়ের জন্য ক্রিয়া করে তখন সেটাকে বলা হয় বলের ঘাত। একটা উদাহরণ দিয়ে বুঝে নিই। যেমন ধরো একজন ব্যাটসম্যান মানে একজন ক্রিকেটার ব্যাট করছেন, একজন বোলার বল ছুড়ল এবং ওই বলটা ক্রিকেটার ব্যাট বাড়ানোর সঙ্গে সঙ্গে কী হলো, ক্রিকেটারের ব্যাটে লাগলো, লেগে বলটা যেদিকে আসছিলো তার উল্টো দিকে চলে গেল। তাহলে বল আর ব্যাটের মধ্যে খুব অল্প সময়ের জন্য স্পর্শ হয়েছিল, অর্থাৎ ব্যাট দ্বারা বলের উপর বল প্রয়োগ করা হয়েছে খুব একটা অল্প সময়ের জন্য। তোমরা বুঝতে পারছো যে ক্রিকেটের ব্যাট বাড়ানোর সঙ্গে সঙ্গে আমরা দেখি বলটা উল্টো দিকে চলে গেছে। ঠিক আছে, তো এইটাই হচ্ছে বলের ঘাত, খুব অল্প সময়ের জন্য যে বলটা প্রয়োগ করা হয়। তাহলে বলের ঘাতটাকে আমরা কীভাবে প্রকাশ করতে পারি? আমরা যদি এফ দ্বারা বলের ঘাতটাকে চিহ্নিত করি, তাহলে বলের ঘাতটাকে আমরা এফ দ্বারা চিহ্নিত করবো না, এফ দ্বারা তো বলটাকে চিহ্নিত করেছিলাম, মুছে ফেলি এটাকে। তো বলের ঘাতটাকে আমরা কীভাবে লিখতে পারি দেখো, তাহলে বলের ঘাত আমি লিখলাম ঘাত সমান, দেখো তাহলে কী প্রয়োগ করছি আমরা, বল প্রয়োগ করছি এফ খুব অল্প সময়ের জন্য, তাহলে তার সঙ্গে গুণ করছি সময়টা কতটা না, যে সময়ের জন্য T2 মাইনাস T1, তাহলে বলটা যখন শুরুতে এসে ব্যাট লাগলো তখন T1 বলছি, আর ব্যাট থেকে যখন বেরিয়ে যাচ্ছে তখন সেই সময়টাকে আমি T2 বলছি। এই সময়টা খুবই অল্প, সেই জন্য এটাকে আমি ডিটি দিয়ে প্রকাশ করব। তাহলে এফ ইন্টু খুব অল্প ডেল্টা টি লিখলাম আমি, ওই যে সময়ের পরিবর্তনটা T2 থেকে T1 সেটাকে আমি ডেল্টা টি দিয়ে প্রকাশ করছি। তাহলে এফের একক আমরা কি জানি, এফের একক হচ্ছে নিউটন, আর সময় ডেল্টা টি এটা টাইম মানে সময়ের একক, সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাহলে এই বলের ঘাতের একক কী হয়ে গেল, নিউটন সেকেন্ড। তাহলে আমরা কিন্তু উত্তর পেয়ে গেছি, নিউটন সেকেন্ড কার একক, বলের ঘাতের একক। তাহলে আমাদের উত্তর হয়ে গেল অপশন বিটা, এটা হচ্ছে নিউটন সেকেন্ড এককটা হবে যে ভৌত রাশির একক, সেটি হলো বলের ঘাত। চাপের এককটা বলে দিই, তোমরা জানো চাপের একক হচ্ছে পাস্কাল, আর শক্তির এককটাও তোমরা জানো, শক্তির একক হচ্ছে জুল। তো এগুলো বলে দিলাম, এগুলো নিয়ে আর বিস্তারিত আমি বললাম না, তো পরের অঙ্কে চলে যাই চলো। দেখো বন্ধুরা, আমরা এই ভিডিওতে যা কিছু করার চেষ্টা করছি সব কিছু আমরা ম্যাথমেটিক্যালি করার চেষ্টা করছি। তোমাদের উদ্দেশ্য হবে এটাই, আমি তোমাদেরকে চেষ্টা করছি যে ম্যাথমেটিক্যাল ইকুয়েশনগুলো তোমাদের ভৌতবিজ্ঞান বইতে যেগুলো থাকে সেইগুলো যদি ভালো করে তোমরা বুঝতে পারো, তাহলে দেখবে তোমাদের ভৌতবিজ্ঞান বইয়ের অনেক কনসেপ্ট তোমরা খুব সহজে ব্যাখ্যা করতে পারবে এবং বুঝতে পারবে। তো এই ভিডিওর মাধ্যমে আমি সেটাই তোমাদের বলার চেষ্টা করছি যে ম্যাথমেটিক্যাল ইকুয়েশনগুলো খুব গুরুত্বপূর্ণ, তো এইগুলো দিয়ে আমরা অনেক কনসেপ্টকে ব্যাখ্যা করতে পারবো এবং অনেক প্রশ্নের উত্তর করতে পারবো। এখানেও তোমরা দেখতে পাচ্ছ বেশিরভাগ প্রশ্নতেই কোনো না কোনোভাবে ম্যাথ ইনভলভ আছে, তো এই জন্যই তোমাদেরকে আমি এই সূত্রগুলোকে ম্যাথমেটিক্যালি বোঝানোর চেষ্টা করছি। পরের প্রশ্নটা লক্ষ্য করো, কি বলেছে যে সমুদ্রতলে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ নির্দেশ করার জন্য 5.44 মিটার একটি তরলস্তম্ভ প্রয়োজন, গ্রাম পার ঘনসেমি এককে তরলটির ঘনত্ব কত আমাদের বের করতে হবে। আচ্ছা, তো এখানে সূত্রটা কি, সূত্রটা হচ্ছে যে পি সমান রো জি এইচ। পিটা কি, পিটা হচ্ছে প্রেসার বা চাপ, যেটা এখানে বলে দেওয়া আছে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান কত, 1.01 ইন্টু 10⁵ পাস্কাল। তাহলে এইটা হচ্ছে পি এর মান, এটা আমরা এখানে দেওয়া আছে, আমরা জেনে গেছি। ঠিক আছে, তাহলে পি এর মান এটা। আর কি দেওয়া আছে আমাদেরকে, যে 5.44 মিটার একটি তরলস্তম্ভ প্রয়োজন, মানে তরলস্তম্ভের উচ্চতা। তাহলে এই এইচটা আমাদের দেওয়া আছে, এইচটা কত দেওয়া আছে, 5.44 মিটার। এখানে এই যে জি, এই জিটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, তাহলে জি এর মান কত, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, তাহলে আমি রোটা কি, এই রোটাই হচ্ছে তরলের ঘনত্ব। তাহলে রোটা আমাকে বার করতে হবে, আমার ফর্মুলাটা হচ্ছে পি সমান রো জি এইচ, বোঝা গেল। পিটা হচ্ছে চাপ, রোটা হচ্ছে ঘনত্ব, যেটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, আর এইচটা হচ্ছে তরলস্তম্ভের উচ্চতা। তাহলে এখান থেকে রোটা বার করব কিভাবে দেখো, তাহলে আমার কাছে ফর্মুলা ছিল পি সমান রো জি এইচ, এখান থেকে আমি সমাধানের পদ্ধতিতে কী পেয়ে যাব, রো সমান পি
একটু ভালো করে লিখি পিটা, সরি। তাহলে রো সমান পি বাই জি ইন্টু এইচ। পি কত? আচ্ছা, এবার আমি তাহলে পিটা বসিয়ে দিই। পি এইমাত্র বললাম পি এর মান কত? পি এর মান হচ্ছে 1.01 ইন্টু 10⁵ পাস্কাল। এসআই এককে লিখছি সব। জি হচ্ছে 9.8 ইন্টু এইচ। এইচ কত? এইচ হচ্ছে দেখো এখানে বলে দেওয়া আছে 5.44 মিটার একটি তরল স্তম্ভ, তাহলে 5.44। এটা ক্যালকুলেশন করলে কত পাবে? এটা ক্যালকুলেশন করলে তোমরা যেটা পাবে, তোমরা নিজেরা করে দেখো, মোটামুটিভাবে পাবে 1894 দশমিক সামথিং। তো সেই দশমিকটা আমি উপেক্ষা করছি, এখানে আমার প্রয়োজন নেই। 1894 পেলাম। এটা কি পেলাম? দেখো সব কিছু আমি নিয়েছিলাম এসআই এককে, ফলে 1894টা যেটা, এটাও পেলাম কিন্তু এসআই এককে। তাহলে রো কত হয়ে গেল? 1894 কিলোগ্রাম পার ঘনমিটার। এসআই এককটা হবে কিলোগ্রাম পার ঘনমিটার, কারণ আমি সব কিছু এসআই এককে নিয়েছি। তাহলে এগুলো সব মুছে দিলাম আমি। তাহলে আমি এখানে একবার লিখব যে রো হচ্ছে আমার 1894 কিলোগ্রাম পার ঘনমিটার। ক্যালকুলেশনটা যেটা আগের লাইনে দেখালাম সেটা তোমরা নিজেরা খাতায় করতে পারো বা ক্যালকুলেটারে করতে পারো, করে দেখলে ওটাই আসবে। ঠিক আছে, 1894 দশমিক সামথিং আসবে, দশমিক পারটা আমি উপেক্ষা করছি। ঠিক আছে, এবার কিলোগ্রাম পার ঘনমিটার এসছে, কিন্তু প্রশ্নটাতে উত্তর চেয়েছিল গ্রাম পার ঘনসেমি এককে। তাহলে এটাকে গ্রাম পার ঘনসেমিতে কনভার্ট করতে হবে। তাহলে 1894 ইন্টু কিলোগ্রাম মানে কত? 1000 গ্রাম। তাহলে কিলোগ্রামের জায়গায় লিখে দিলাম 1000 গ্রাম, বাই এই যে ঘনমিটার ছিল এখানে ভালো করে লক্ষ্য করো, লেখা ছিল কি ঘনমিটার, মানে মিটার তার হোল কিউটাকে আমাকে সেন্টিমিটার তার হোল কিউ বানাতে হবে, তাই তো? তাহলে কী করে বানাবো? মিটারটাকে সেন্টিমিটার করতে গেলে আমি কী লিখবো? দেখো 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাহলে 1 মিটারের জায়গায় লিখলাম 100 সেন্টিমিটার, পুরোটার হোল কিউ করে দিলাম। তাহলে কী হবে অঙ্কটা এখন? 1894 ইন্টু 1 গায়ে 3টে 0 গ্রাম বাই এই দেখো 100 ঘনসেমি তার হোল কিউ। 1 গায়ে 2টো 0, তাকে তার হোল কিউ করছে, মানে 1 গায়ে 6টা 0 হয়ে যাবে। তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা সেমি তার হোল কিউ করলে ঘন সেমি হয়ে যাবে। এবার দেখো কাটাকাটি করবো কি? এখানে 1টা 2টো 3টে 0, নিচের 1টা 2টো 3টে 0-এর সঙ্গে কেটে যাবে। তাহলে নিচে পড়ে আছে 1 গায়ে 3টে 0। 1894কে আমি যদি 1 গায়ে 3টে 0 দিয়ে ভাগ করে দিই, মানে 1000 দিয়ে ভাগ করে দিই, কত হবে? 1.894 1.894 এককটা কী আছে দেখো, এখানে পড়ে আছে গ্রাম, এখানে পড়ে আছে ঘনসেমি। তাহলে গ্রাম পার ঘনসেমি, বোঝা গেল? তাহলে 1.894 গ্রাম পার ঘনসেমি। 1.89টাকে আমি কী বলতে পারি? আসন্ন মানে প্রকাশ করলে 1.9 গ্রাম পার ঘনসেমি। ঠিক আছে, তাহলে গ্রাম পার ঘনসেমি এককে উত্তর কী হয়ে যাবে? অপশান ডিতে আছে দেখো 1.9, এটাই উত্তর। তাহলে এই অঙ্কটাও কিন্তু, এই প্রশ্নটারও কিন্তু উত্তর হলো একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন থেকে, এবং আমরা পুরোটা করে দেখালাম তোমাদের। ঠিক আছে, পরের প্রশ্নটাতে বলেছে যে মে মাসে একটি শহরের গড় উষ্ণতা হলো 35 ডিগ্রি সেন্টিগ্রেড এবং ডিসেম্বর মাসে গড় উষ্ণতা মে মাসের 1/3 হয়। যদি ফারেনহাইট স্কেলে মাপা হয় তবে ওই দুটি উষ্ণতার অনুপাত কত হবে? তাহলে আমাকে মে মাসের উষ্ণতা বলে দিয়েছে 35 ডিগ্রি সেন্টিগ্রেড, আর ডিসেম্বরের মাসে কত বলেছে না? মে মাসের 1/3। তাহলে 35কে 3 দিয়ে ভাগ করে দেবো, 1/3 বলেছে যেহেতু। তাহলে 35/3 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে আমার ডিসেম্বর মাসের উষ্ণতা। আর উত্তরটা চেয়েছে কি? যদি ফারেনহাইট স্কেলে মাপা হতো তাহলে দুটো উষ্ণতার অনুপাত কত হবে যদি ফারেনহাইট স্কেলে মাপা হয়। তাহলে মে মাসের 35 ডিগ্রি সেন্টিগ্রেডটাকে আমি ফারেনহাইটে কনভার্ট করব, আর ডিসেম্বর মাসের 35/3 ডিগ্রিটাকে আমি ফারেনহাইটে কনভার্ট করব। ঠিক আছে, এবার এই দুটো ফারেনহাইটের অনুপাতই হবে আমার উত্তর। এবার তাহলে দেখো আমার সেন্টিগ্রেড উষ্ণতাকে ফারেনহাইটে পরিবর্তন করার রুলটা কি? সূত্রটা হচ্ছে C/5 সমান F -32/9। ওকে, এবার এই সি এর জায়গায় আমি কত বসাবো? এই যে সি এর আমার কত এখানে বলে দেওয়া আছে যে মে মাসের উষ্ণতা আমার বলেছিল 35 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে সি এর জায়গায় বসিয়ে দিলাম 35, নিচে 5 সমান F -32/9। ওকে, এবার আমি কাটাকাটি করব। দেখো 5 1 কে 5,
5 7 35, তাহলে উপরে আছে 7, নিচে আছে 9, এখানে আছে 1, আর এদিকে আছে f-32। এবার যদি কোণাকোণি গুণ করি তাহলে 1-এর সাথে f-32 গুণ করলে কি হবে, f-32 সমান কোণাকোণি গুণ করলে 7-এর সাথে 9-এর গুণ হবে, 7 9 63। তাহলে আমি কি পেলাম, এটা সমাধান করে কি পাবো, সমাধান করে পাবো f সমান, এখান থেকে কি বলতে পারি, f সমান কত না, এই 63 আর এদিকে ছিল -32, এটা ডান দিকে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে 63 প্লাস 32 যোগ করলে কত হবে, 2 আর 3 5 আর 6 আর 3 9, মানে 95। ঠিক আছে, তাহলে মে মাসের উষ্ণতা আমি পেয়ে গেছি 95। এবারে একই ক্যালকুলেশন আমাকে ডিসেম্বর মাসে 35/3 ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য করতে হবে। ঠিক আছে, তো চলো সেটা করে ফেলি। তাহলে দেখো ডিসেম্বর মাসের জন্য আমি ফর্মুলাটা আরেকবার লিখব, C/5 সমান f-32/9। এবার ডিসেম্বর মাসে উষ্ণতা কত ছিল, এই সি এর জায়গায় আমি বসাবো কত, 35/3। এখন যদি বসাই এই 35/3, নিচে আছে 5, তাহলে উপরের 3টা নিচে নেমে চলে আসবে, তাহলে অঙ্কটা আমার এখন কীরকম হয়ে যাবে, দেখতে এরকম হবে, 35 নিচে চলে আসলো 3 × 5, এই 5টা অলরেডি ছিল, সমান f-32/9। সিম্পল ক্যালকুলেশন, তোমরা জানো অঙ্কের ক্যালকুলেশনের নিয়ম, সেই অনুযায়ী খুব সহজ। এবার কাটাকাটি করবো, 5 1 কে 5, 5 7 35, আর এই 3 1 কে 3, আর এখানে 3 9-এর সাথে কেটে যাবে, 3 3 কে 9। তাহলে এখন কোণাকোণি গুণ কী হবে, নিচে আছে 1 গুণিত 1 মানে 1, তার সাথে আমি গুণ করব f-32, তাহলে গুণ করলে কত হয়ে যাবে, f-32 সমান কোণাকোণি গুণ করবো কি, এই 7-এর সাথে এই 3টের গুণ হবে, 7 3 21। তাহলে আমি কি বলতে পারি, f সমান 21 প্লাস 32, তাই তো, এই -32টা ডান দিকে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে, গুণ করলে যোগ করলে কত হবে, 2 আর 1 3 আর 3 আর 2 5, তাহলে 53। আগে পেয়েছিলাম 95, এখন পেলাম 53, তাহলে অনুপাতটা কত হবে, অনুপাতটা হয়ে যাবে 95:53, যেখানে আছে অপশানটা সেটাই হবে উত্তর। দেখো কোন অপশানে আছে, অপশান বিতে আছে 95:53, তাহলে এইটাই হয়ে যাবে উত্তর। পরের প্রশ্নটা খুব ইন্টারেস্টিং এবং খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে দেখো, এখানে লেখচিত্র দিয়ে দিয়েছে। ঠিক আছে, কি বলেছে, সংলগ্ন চিত্রে একটি বস্তুকণার সরণ সময় লেখচিত্র দেখানো হয়েছে, নিম্নলিখিতগুলির মধ্যে লেখচিত্রের কোন অংশটি বস্তুকণাটির ধনাত্মক মানযুক্ত ত্বরণ নির্দেশ করে। ঠিক আছে, তো আমি প্রথমে এই যে সরণ সময় লেখচিত্র, দেখো এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর সরণ দেওয়া আছে, আর এক্স অক্ষ বরাবর সময় দেওয়া আছে, আর এই ও থেকে এ পর্যন্ত একটা এরকম সরলরেখা টানা আছে। তো এই গ্রাফটা প্রথমে আমরা ও এ অংশটুকু বোঝার চেষ্টা করবো, একটু বড় করে ছবিটা আঁকবো। ঠিক আছে, দেখো ধরে নাও এইটা হচ্ছে আমার এক্স অক্ষ, এক্স অক্ষ বরাবর হচ্ছে সময়, সময়টা টাইম আমি টি দিয়ে লিখছি, আর ওয়াই অক্ষ বরাবর কী আছে, সরণ মানে ডিসপ্লেসমেন্ট, আমি ওকে ডি দিয়ে লিখছি ওয়াই অক্ষ বরাবর। ঠিক আছে, এবার গ্রাফটা কি, ও এ অংশটুকু যদি আমি আঁকি, দেখবি এরকম একটা সরলরেখা, ও এ অংশটা, তাহলে এখানটা ও আর এখানটা আমি এ নাম দিলাম, ও এ, শুধু ও এ অংশটুকু আমি অ্যানালাইজ করছি, বাকি অংশটা পরে করব। এখন আমরা কি জানি, বেগ, বেগ হচ্ছে সরণ বাই সময়, ভালো করে বুঝবে এইখানটা। ঠিক আছে, আর ত্বরণ, ত্বরণ হচ্ছে বেগের পরিবর্তন, তাহলে ডেল্টা বেগ লিখছি আমি, ডেল্টা দিয়ে পরিবর্তন বোঝাচ্ছি, ডেল্টা বেগ মানে বেগের পরিবর্তন বাই সময়, অর্থাৎ বেগ পরিবর্তনের হারকে আমি বলবো ত্বরণ। ঠিক আছে, এখন ভালো করে বোঝো, এই যে ও এ অংশ, এর তো এক্স অক্ষ বরাবর কী আছে, টাইম আছে, এই এক্স অক্ষ বরাবর টাইম, তাহলে এই পুরো টাইমটাকে আমি 3টে সমান অংশ যদি ভাগ করি, তাহলে দেখো 1 2, ঠিক আছে। আচ্ছা, আমি যদি এটাকে একটু ভাগটা যদি এইভাবে করি, তাহলে এটা থেকে লাইন টানলাম, এবার এই মাঝের অংশটাকে আমি 2টো ভাগে ভাগ করে দিলাম, ধরো এরকম। ঠিক আছে, একটু সমান করে ভাগটা করতে হবে। হ্যাঁ, তাহলে পুরো সময়টা দেখো 0 থেকে এ পর্যন্ত এই যে বস্তুটা ডিসপ্লেসমেন্ট হয়েছে, এই যে সময়টা কতটা, ওটি, ও থেকে আমি এইখানটার নাম যদি বি দিই, বি পর্যন্ত, সেই সময়টাকে আমি দুভাগে ভাগ করে দিয়েছি।
এখন সময়টাকে দুভাগে ভাগ করার ফলে কি হয়েছে দেখো, আমি ওয়াই অক্ষের উপর যদি তার লম্ব টানি তাহলে এই হবে। এবার তুমি লক্ষ্য করো এই অংশটুকু আর এই অংশটুকু প্রায় একই। আমি হাতে করে ছবিটা একটু বলে একটু আলাদা হয়েছে। তাহলে এই ছবিটা থেকে আমি কী বুঝতে পারলাম, যে ওয়াই অক্ষ বরাবর কী আছে, ওয়াই অক্ষ বরাবর আছে ডিসপ্লেসমেন্ট মানে সরণ, আর এক্স অক্ষ বরাবর আছে সময়। সময়টাকে আমি সমান দুটো ভাগে ভাগ করেছি, একটা ভাগ হচ্ছে এই অংশটা আর একটা ভাগ হচ্ছে এই অংশটা। ঠিক আছে, এই দুটো সমান সময়ে ওর সরণের পরিবর্তনটাও দেখো সমান হয়েছে, এই অংশটার এই অংশটা প্রায় সমান। আমি হাতে করে এঁকেছি বলে একটু আঁকা বাঁকা হয়েছে, মানে তোমরা বুঝতে পারছো, খাতায় ভালো করে রাখলে দুটোই সমান হবে। অর্থাৎ সমান সময়ে ওর সরণটা হচ্ছে একই পরিমাণে হয়েছে, তাই তো? সময়ের পরিমাণটা যদি একই হয় ওর সরণের পরিমাণটা একই হয়েছে। এইখান থেকে আমি এটাই বুঝতে পারছি। তার মানে কি, ওর বেগটা হচ্ছে ধ্রুবক, বেগের কোনো পরিবর্তন হচ্ছে না। একই সময় ইন্টারভালে ওর সরণটা একই, তার মানে বেগটা হচ্ছে ধ্রুবক, মানে বেগটার পরিবর্তন হচ্ছে না। আর ত্বরণের সংজ্ঞায় কী বলা আছে, বেগের পরিবর্তন বাই সময়। তাহলে বেগের পরিবর্তন হচ্ছে না মানে কি, ত্বরণ হচ্ছে শূন্য। যেহেতু বেগটা ধ্রুবক তাহলে বেগের পরিবর্তনটা হচ্ছে শূন্য, তার মানে ত্বরণ হচ্ছে বেগের পরিবর্তন বাই সময়, মানে শূন্য বাই সময়। তার মানে ত্বরণ হচ্ছে শূন্য। তাহলে ও এ অংশটুকুতে ত্বরণ শূন্য। তাহলে এবার আমি যদি লেখচিত্রটা আমি দেখতে পাচ্ছি এখন এই ও এ অংশটুকু, এই অংশটুকু আমি বড় করে অ্যানালাইজ করলাম, এইখানে ত্বরণ হচ্ছে শূন্য। আচ্ছা, এবার বিসি অংশটুকুর কথা যদি ভাবি, বিসি অংশটুকুতে দেখো এটা আরও সহজ হবে। এই বিসি অংশটা দেখো একটা সমান্তরাল সরলরেখা। তাহলে এই অংশটা থেকে যদি আমি ওয়াই অক্ষের উপর লম্ব টানি, একটাই বিন্দুতে এসে মিশবে এইরকমভাবে মেশালে। তার মানে কি, এই গোটা সরলরেখাটা বরাবর সরণটা আমার পরিবর্তন হয়নি, কোনো সরণের আমার কোনো পরিবর্তন হচ্ছে না, মানে বস্তুটা স্থির আছে। তাহলে সময়টা পরিবর্তন হচ্ছে কিন্তু সরণের কোনো পরিবর্তন হচ্ছে না, তার মানে কি বস্তুর বেগ শূন্য। এখন বেগ যদি শূন্য হয় বেগের পরিবর্তনও শূন্য হবে, তার মানে ত্বরণ শূন্য। তাহলে বিসি অংশটাতেও ত্বরণ শূন্য, ও এ অংশটাতেও ত্বরণ শূন্য। তাহলে একমাত্র পজিটিভ ত্বরণ কোথায় আছে, এ বি অংশটাকে। ঠিক আছে, তাহলে উত্তর হয়ে যাবে অঙ্কটার কোথায়, অপশান বি, এ বি। এবার এ বি অংশটাতে কেন ত্বরণ পজিটিভ হচ্ছে, এটা তোমরা আমি যেভাবে এই অংশটাকে সমান দুটো ভাগে ভাগ করে করছিলাম, তোমরা এরকম একটু খাতায় বড় করে ছবি এঁকে ভাগ করে করার চেষ্টা করো, দেখো তোমরা বুঝতে পারবে। না পারলে বলো, আমি এর জন্য সেপারেট ভিডিও বানাবো। ওকে, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তাহলে পরের প্রশ্নটা দেখো কি বলেছে, বলেছে তিনটি আহিত বস্তু এ, বি এবং সি রাখা আছে। এ বস্তুকে বি এর কাছাকাছি আনা হলে তারা পরস্পরকে আকর্ষণ করে, আর বি বস্তুকে সি এর কাছাকাছি আনা হলে তারা পরস্পরকে বিকর্ষণ করে। তাহলে আমরা এই সিদ্ধান্তে পৌঁছতে পারি যে, কী সিদ্ধান্তে পৌঁছতে পারি, দেখো এ বস্তুকে যদি বি এর কাছে আনি তাহলে তারা পরস্পরকে আকর্ষণ করে। আকর্ষণ কাদের মধ্যে করে, দুটি সমজাতীয় আধানের মধ্যে আকর্ষণ হয়, দুটি বিপরীত জাতীয় আধানের মধ্যে আকর্ষণ হয়। তাহলে এ আর বি এর আধান হচ্ছে বিপরীত, তাই তো? তাহলে বিপরীত মানে এতে যদি পজিটিভ থাকে বিতে থাকবে নেগেটিভ, মাথায় দিয়ে লিখলাম। আর বি বস্তুকে সি এর কাছাকাছি আনা হলে তারা পরস্পরকে বিকর্ষণ করে। তাহলে বিকে যদি সি এর কাছে আনি, বিকর্ষণ করে মানে তারা একই আধানে আছে, তার মানে সিটা, বি যেহেতু নেগেটিভ সিও হবে নেগেটিভ। আমরা জানি সমজাতীয় আধান পরস্পরকে বিকর্ষণ করে, আর একই বিপরীত জাতীয় আধান পরস্পরকে আকর্ষণ করে। ঠিক আছে, তাহলে এবার আমি উত্তরগুলো দেখব। এ ও সিতে সমজাতীয় আধান এবং বিতে বিপরীত আধান আছে, এটাকে ঠিক। দেখো এতে আছে পজিটিভ আর সিতে আছে নেগেটিভ, তাহলে সমজাতীয় আধান এ আর সিতে নেই, তাহলে অপশান এ ভুল। অপশান বি বলছে বি ও সিতে সমজাতীয় আধান, হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি বি আর সি দুটোতেই নেগেটিভ আছে, তাহলে সমজাতীয় আধান। এতে বিপরীত আধান রয়েছে, হ্যাঁ এতে বিপরীত আধান আছে, এতে পজিটিভ আর বি আর সিতে নেগেটিভ, তাহলে এটা ঠিক মনে হচ্ছে, আপাতত এটাকে আমার ঠিক মনে হচ্ছে, তাই তো? তাহলে অপশান বিটা ঠিক হতে পারে। অপশান সি আর ডিগুলো দেখে নিই। বলছে এ ও বিতে সমজাতীয় আধান, না এটা ভুল, এতে আছে পজিটিভ বিতে আছে নেগেটিভ, তাহলে অপশান সিটা ভুল। আর বাকিটা পড়ার দরকার নেই আমার, যেহেতু আমি দেখছি প্রথমটাতেই ভুল, প্রথম অংশটাই ভুল, তাই দ্বিতীয় অংশটাই যাব না। এবার বলছি এ, বি ও সি সকলেরই আধানের প্রকৃতি এক, এটাও ভুল। আমি দেখতে পাচ্ছি এতে আছে পজিটিভ, বিতে আছে নেগেটিভ আর সিতে আছে নেগেটিভ, তাহলে সবার যে একই আধান তা নয়, তাহলে অপশান ডিটাও ভুল, উত্তর হচ্ছে অপশান বি। ঠিক আছে, তাহলে এখানে সঠিক উত্তর হয়ে গেল অপশান বি। 9 নম্বরের প্রশ্নটাতে বলেছে একটি দণ্ডচুম্বককে সমান দুভাগে এমনভাবে কাটা হলো যে মূল চুম্বকের অর্ধেক দৈর্ঘ্যের দুটি খণ্ড পাওয়া গেল, তাহলে প্রতিটি টুকরোর মেরুশক্তি কী হবে? ধরো এটা হচ্ছে দণ্ডচুম্বক, যদি এই দণ্ডচুম্বকটাকে তুমি
এইভাবে মাঝামাঝি কেটে দাও দুটো সমান ভাগে, তাহলে এর মেরুশক্তির কোনো পরিবর্তন হবে না। দুটো খণ্ডের মেরুশক্তি আগে যা ছিল তাই থাকবে এবং দুটো খণ্ডেরই সমান হবে। তাহলে এখানে সেটাই বলেছে, অপশান ডি হয়ে যাবে এখানে উত্তর। কিন্তু আরেকটা প্রশ্ন হতে পারে, ধরো এটা ছিল তোমাদের দণ্ডচুম্বক, ছবিটা একটু ভালো করে আঁকি। ধরো এটা ছিল দণ্ডচুম্বক, তাকে যদি এইভাবে কাট করা হতো, এই মাঝামাঝি কাট করা হতো, তাহলে এইটা একটা খণ্ড হয়ে যেত আর এইটা একটা খণ্ড হয়ে যেত, তখন কিন্তু দুটি খণ্ডের মেরুশক্তি অর্ধেক হয়ে যেত। তো প্রশ্নটা কীভাবে আছে তার উপর উত্তর নির্ভর করবে। এখানে যেহেতু প্রথম প্রকার একটা বলা হয়েছে, সেই জন্য অপশান ডি হবে এখানে উত্তর। ওকে, বলেছে শীতকালে চিরুনি দিয়ে, 10 নম্বর প্রশ্নে বলা আছে, শীতকালে চিরুনি দিয়ে চুল আঁচড়ানোর পরপরই চিরুনিটিকে কাগজের খুব ছোট ছোট কিছু সংখ্যক টুকরোর কাছাকাছি আনলে প্রাথমিকভাবে কাগজের টুকরোগুলো চিরুনির সঙ্গে আটকে যায়, কিন্তু কিছুক্ষণ পরে কাগজের টুকরোগুলো চিরুনির থেকে খুলে পড়ে যেতে দেখা যায়। এর কারণ কি? তো কি হয় দেখো, যখন একটা চিরুনিতে তুমি চুল আঁচড়াও, তখন চুলের সাথে চিরুনির ঘর্ষণের ফলে চিরুনিতে স্থির তড়িৎ উৎপন্ন হয়। এই স্থির তড়িৎ উৎপন্ন হওয়ার ফলে ওই চিরুনিটাকে যদি তুমি অনাহিত কাগজের টুকরোর কাছে নিয়ে আসো, তাহলে ওই স্থির তড়িতের জন্য কাগজের টুকরোগুলির বিপরীত দিকে, কাগজের টুকরোগুলিতে ওই স্থির তড়িৎ দ্বারা কাগজের টুকরোগুলি আহিত হবে। এর ফলে কী হবে, চিরুনিটি কাগজের টুকরোগুলিকে আকর্ষণ করবে। এরপরে কি ঘটবে না, বাতাসের মধ্যে জলীয় বাষ্প থাকার কারণে এবং বাতাসের প্রবাহমানতা বা বাতাসও একটা বস্তু, ফলে বাতাসের প্রবাহমানতার কারণে এবং বাতাসের মধ্যে থাকা জলীয় বাষ্পের কারণে বাতাসের মধ্যে ওই অণুগুলো, চিরুনির মধ্যে থাকা যে এই তড়িতের আধানগুলো, সেই আধানগুলো আস্তে আস্তে বাতাসের মধ্যে পরিবাহিত হতে থাকবে। তার ফলে চিরুনিটি আস্তে আস্তে আধানগুলি হারিয়ে ফেলবে, ফলে ওই কাগজের টুকরোগুলি আস্তে আস্তে চিরুনি থেকে পড়ে যাবে। তাহলে এখানে কোন অপশানটা ঠিক হবে? অপশান এটা ঠিক হবে। বলেছে চিরুনির সমস্ত আধান তার পার্শ্ববর্তী অঞ্চলে নির্গত হয়ে যায়, ফলে খুলে পড়ে যাবে চিরুনির থেকে কাগজের টুকরোগুলো। বাকি অপশানগুলো এখানে ভুল। ওকে।